আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গত দুইটা ভিডিওতে আমরা শিখছিলাম কোরিয়ান বর্ণের স্বরবর্ণ। আজকে আমরা শিখব কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। কোরিয়ান ভাষাভাষীর ব্যঞ্জন বর্ণ সর্বমোট 19টি। 19টির ভিতরে মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে 14টি, আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে 5টি। আজকে আমরা শিখব মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টি। আসেন দেখা যাক। এখানে আমি আগে থেকে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। দেখেন, এগুলো হলো কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। এগুলো কি বলা হয়? এটাকে গিয়ক, নিয়ন, দিগত, রিউল, মিয়ম, বিউব, সিয়ত, জিয়ত, সিয়ত, খিয়ত, থিয়ত, ফিয়ক, হিয়ত, ইয়ং। এই 14টা হলো কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। আমি আপনাদেরকে লিখে দেখাবো কিভাবে লিখতে হয়। আপনারা প্রথমে এইগুলো নোট করবেন, আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি কিভাবে লিখবেন। প্রথমে একটা দাগ দিলাম সোজা, পরেরটা সোজা সোজা নিচে, মানে আমাদের ইংরেজি ভাষায় সাতের মতো করে। আর এই সাতটাকে কি বলা হয় কোরিয়ান ভাষায়? গিয়ক। এটাকে বলা হয় গিয়ক। এরপরে ইংরেজি ভাষার এটা কি বলা হয়? ল। একে কোরিয়ান ভাষা বলা হয় নিয়ন। নিয়ন। এরপরে কি আছে? ইংরেজি ভাষা যেরকম ই লেখে, এখানে আমরা ইর মতো করে লিখবো, কিন্তু মাঝখানে দাগটা দিব না। এটাকে কি বলা হয়? দি গুড। দ্বিগুদ। আছে কি? এটাকে বলা হয় রিউল। এটাকে বলা হয় রিউল। পরে এলো চারকোনাটা খোপ। এই চারকোনা খোপটাকে বলা হয় কি? মিয়ম। মিয়ম। পরে কি আছে? পরে হলো এইভাবে, এর নাম হলো বিয়োগ। এর নাম হলো বিয়োগ। এরপরে কি আছে? এটাকে বলা হয় সিয়ত। পরে ঠিক বলা হয় জিয়ত।
এরপরে কি আছে, এই জিয়ত যেভাবে লাগে একই জিনিস, শুধু এখানে একটা দাগ হবে, না হবে সিয়ত। সিয়তটা কি আমাদের সাথে চয়েস হয় যেরকম, এটা হলো সিয়ত, একটা হলো জিয়ত, একটা হলো চয়েস হয় সিয়ত। এই পুরোপুরি ইংরেজি ভাষার 7, এটাকে বলা হয় হিয়ক। হিয়ক। এবার এই ই, ইংরেজি ভাষার ই কে বলা হয় থিয়ত। কি বলা হয় ভাই? থিয়ত। এরপরে এটা হলো ফিয়ফ। ফিয়ফ কিভাবে লিখতে হয়, প্রথমে দুটো দাগ দিলাম এইভাবে, পরে নিচে নিচে দুটো দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, এটা নাম হলো ফিয়ফ। এরপর হলো এই গোলাটা দাগ দিলাম এইভাবে, হ্যাঁ, এটা হলো হিয়ত। এটা নাম কি? হিয়ত। এরপরে লাস্টে এই যে সেই ইয়ং। গত ভিডিওতে আপনি দেখছিলেন আমি একটা বর্ণ বলছিলাম যার নাম ইয়ং, ব্যঞ্জন বর্ণ, এই সেই ইয়ং, এই সেই ইয়ং। এই যে হলো ব্যঞ্জন বর্ণের একটা বর্ণ যার নাম ইয়ং, এটা আমরা স্বরবর্ণতে ব্যবহার করছিলাম। বললো বর্ণ আর একবার পুনরায় লিখবো। এটা হলো গিয়ক। গিয়ক। এটা হলো নিয়ন। এটা হলো দ্বিগুদ। এটা হলো রেউল। এটা নিয়ম। এটা বিয়ব। বিয়ব। পরে কি আছে? সিওর। তারপরে জিওর। শিওর। খিয়ক। সে থিয়ত। এটা হচ্ছে ফিয়ফ। ফিয়ফ। পরে কি আছে? হিয়র এবং লাস্টেরটা ইয়ং। এই হলো এই 14টা বর্ণের। আবার এর যে উচ্চারণ, না, এটা হলো এখন আমরা যেভাবে লিখছি এটা হলো এর নাম কি? গিয়ক। কিন্তু যখন গিয়কটা লেখার জন্য ব্যবহার হবে তখন এর নাম আর গিয়ক থাকবে না, তখন গিয়কটা অন্যভাবে উচ্চারণ হবে। কিভাবে উচ্চারণ হয় দেখেন, খুব সহজ টেকনিক। আচ্ছা, টেকনিকটা কি 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 ভাই? ব্যঞ্জন বর্ণকে
দুইভাবে ব্যবহার করা হয়। একটা হলো কোরিয়ান ভাষায় একটা ইম্পর্ট্যান্ট পার্ট হইল বাচ্ছিম। বাচ্ছিম হইল, যদিও এখন বুঝবেন না, তারপরে দেখাই। এটা হলো হানগুল। হানগুল মানে হলো কোরিয়ান বর্ণমালা। আর এই যে যে মূল বর্ণের নিচে একটা বর্ণ দেওয়া হয়েছে, এই দুইটা, এইগুলোকে বলা হয় বাচ্ছিম। সো কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ দুইভাবে ব্যবহার করা হয়, একটা উপরে বসে আর একটা নিচে বসে। নিচের পাটটাকে কি বলা হয়? বাচ্ছিম। বাচ্চার পাটা আমাদের সামনে আসবে, তো এখানে আমরা না শিখি, প্লাস আপনাদের বোঝার জন্য এটা আমি করলাম। তো দেখেন, এই এই যে যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো দুইভাবে ব্যবহার করা হয়। যখন ও উপরের দিকে, উপরের লাইনে বসবে, তখন একটা উচ্চারণ হবে, যখন ও নিচে বসবে তখন আর একটা উচ্চারণ হবে। হ্যাঁ, আপনারা এগুলো নোট করেন, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে যেইভাবে লেখা আছে, এগুলো আপনি মাঝখানের শব্দটা কেটে দেন। মাঝখানে যে ওয়ার্ডটা আছে, এই যে অন্তস্থ, এটা কেটে দেন। এখান থেকে শুরু করেন। বাস। তার মানে গিয়কের নাম গিয়ক, বাট ও যখন উচ্চারণ হবে তখন ওর নাম আর গিয়ক থাকবে না। তখন ও যেরকম, যদিও প্রথম লাইনে বসে তাহলে কি হবে? এই গ উচ্চারণ হবে। আর যদি নিচের লাইনে বসে তাহলে কি উচ্চারণ হবে? ক উচ্চারণ হবে। একইভাবে নিয়ন যদি প্রথম লাইনে বসে ন উচ্চারণ হবে, নিচের লাইনে বসলে, মানে বাচ্চিমে বসলে ন উচ্চারণ হবে। দিগত প্রথম লাইনে বসলে দ উচ্চারণ হবে, নিচের লাইনে বসলে ত উচ্চারণ হবে। রিউলের বেলা একই অবস্থা, প্রথম লাইনে বসলে র উচ্চারণ হবে, র, আর নিচে বসলে ল উচ্চারণ হবে। মিউ প্রথমে ম হবে, নিচে বসলে ময় হবে। বিয়োগ, বিয়োগটা প্রথমে বসলে ব উচ্চারণ হবে, নিচে বসলে প উচ্চারণ হবে। সিয়ত উপরের লাইনে বসলে স উচ্চারণ হবে, নিচের লাইনে বসলে ত উচ্চারণ হবে। এই তিনটা দেখেন একই অবস্থা, উপরে বসলে স হবে, নিচে বসলে ত হবে। এই জিয়তের উপরে বসলে জ উচ্চারণ হবে, নিচে বসলে ত উচ্চারণ হবে। সিয়তের উপরে বসলে ছয় 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 ছ ছ ছ উচ্চারণ হবে এবং নিচে বসলে ত উচ্চারণ হবে। খিয়ক উপরে বসলে খ উচ্চারণ হবে, নিচে বসলে ক্ষয় উচ্চারণ হবে। থিয়ত উপরে লাইনে বসলে থ উচ্চারণ হবে এবং নিচে বসলে ত উচ্চারণ হবে। ফিয়ফ উপরে বসলে ফ হবে, নিচে বসলেও ফই হবে। হিয়ত উপরে বসলে হ উচ্চারণ হবে, নিচে বসলে ত উচ্চারণ হবে। এবং ইয়ং, এই ইয়ংটা ব্যবহার হবে হলো এই অনেশ্বর। আমরা যেরকম বাংলা ভাষায় অনেশ্বর ব্যবহার করি, সেক্ষেত্রে ইয়ংটা ম্যাক্সিমাম সময় বাচ্চিমে বসে, মানে একটু যেটা দেখালাম এর নিচের পাটটায় বসে, যেখানে এর অনেশ্বর হিসেবে উচ্চারণ করা হয়। তো আমরা কি বুঝতে পারলাম? গিয়ক প্রথমে বসলে কি হবে? গ হবে। নিয়ন প্রথমে বসলে ন হবে। হ্যাঁ, দিগত প্রথমে বসলে দ হবে। রিউল প্রথমে বসলে র হবে। প্রথম বলতে প্রথম লাইন, মানে উপরের লাইন আর হলো নিচের লাইন। উপরের লাইনে প্রথমটা উচ্চারণ হবে, নিচের লাইনে গেলে পরেরটা উচ্চারণ হবে। একইভাবে এখানে প্রথম লাইনে, উপরের লাইনে আর কি, প্রথমটা ব্যবহার হবে, নিচের লাইনে পরেরটা, লাস্টেরটা ব্যবহার হবে, লাস্টেরটা ব্যবহার হবে। নিচের লাইনে পরেরটা, লাস্টেরটা ব্যবহার হবে। সো এই হইল আমাদের ব্যঞ্জনবর্ণ 14টি। তা আপনি এটা নোট করে নেন। আবার এই 14টির ভিতরে কয়েকটা বর্ণ আছে, যেরকম আপনার গিয়ক, এই দিগত, এই বিয়োগ, হ্যাঁ, এইগুলো আবার 3টা ব্যবহার আছে। এই 3টা ব্যবহার কি দেখেন।
গিয়ক শব্দের প্রথমে বসলে, মানে কোনো সেন্টেন্সে যদি প্রথম ওয়ার্ডটা যদি গিয়ক হয় তাহলে ও খ উচ্চারণ হবে, তাহলে বসলে খ উচ্চারণ হবে। গিয়ক শব্দের মাঝখানে বসলে, মাঝখানে বসলে গ উচ্চারণ হবে। গিয়ক শব্দের নিচে বসলে ক উচ্চারণ হবে। দেখেন এই একটা গিয়কের তিনটা ব্যবহার। তাহলে কি হইলো, গিয়ক যদি কোনো বর্ণের মানে একটা মানে সেন্টেন্সের যদি প্রথমে বসে তাহলে এটা গিয়কটা খ উচ্চারণ হবে। কি হবে, খ উচ্চারণ হবে। গিয়ক যদি কোনো সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হয় তাহলে সেটা গ উচ্চারণ হবে। এবং গিয়ক যদি শব্দের নিচে বসে, আমি যদি বাচ্চেমে বসে তাহলে এটা ক উচ্চারণ হবে। এটা গেল গিয়কের ব্যবহার, আপনারা এটাকে নোট করে নেন। এরপরে দ্বিগত। এই দ্বিগত, দ্বিগত শব্দের প্রথমে বসলে থ উচ্চারণ হবে, থ হবে। দ্বিগত শব্দের মাঝখানে বসলে দ হবে। দ্বিগত শব্দের নিচে বসলে ত হবে। হ্যাঁ, গিয়কের মতন দ্বিগত একইভাবে উচ্চারণ করা হয়। দ্বিগত যদি শব্দের প্রথমে বসে তাহলে থ উচ্চারণ হয়। দ্বিগত যদি শব্দের মাঝখান ব্যবহার বসে তাহলে দ উচ্চারণ হয়। দ্বিগত শব্দের নিচে বসলে বাচ্চেমে বসলে ত উচ্চারণ হয়। হ্যাঁ, আপনাদেরকে নোট করে নেন। এরপরে কি আছে, বিয়োগ। এই বিয়োগ, বিয়োগ শব্দের বিয়োগ শব্দের প্রথমে বসলে কি উচ্চারণ হয়, হ, হ হয়। বিয়োগ শব্দের মাঝখানে বসলে কি হয়, ব হয়। বিয়োগ শব্দের নিচে বসলে আবার ফ হয়। হ্যাঁ, ক্লিয়ার? সো আমাদের তিনটা বর্ণের যেরকম গিয়ক, দ্বিগত এন্ড বিয়োগ, এই তিনটার ব্যবহার তিনটা জায়গায় ডিফারেন্ট ভাবে ব্যবহার হবে, ভিন্নভাবে ব্যবহার হবে।
আর এইগুলো আপনারা ভিডিও পোস্ট করে সুন্দর করে লিখে নেবেন। এই যে ব্যঞ্জন বর্ণের যে 14টা ব্যঞ্জন বর্ণ আর 5টা আছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আমরা পরের ভিডিওতে দিয়ে দেব। সো আপনারা যদি কোনো ভিডিও আপনাদের বুঝতে কষ্ট হয়, যদি না বুঝতে পারেন, কোনো লেখা যদি বুঝতে না পারেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই কমেন্টে সমাধান দিয়ে দেব। হ্যাঁ, সো আমাদের পরবর্তী ক্লাস হবে ব্যঞ্জন বর্ণের সংযুক্ত যে রূপটা ওইটা নিয়ে। আজকের মতন এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।